প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আবারও। আজকে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করছিলাম সেই আলোচনার মধ্যে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 4 অর্থাৎ ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল, ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল এর বোর্ড কোশ্চিনগুলো আলোচনা করব। বিগত 23 এবং 24 সালে যে বোর্ড কোশ্চিনগুলো এসেছে সবগুলো বোর্ডে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং চ্যাপ্টার 4 এবং 5 অনেকে এড়িয়ে যায়, বাট তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে এমসিকিউর কিন্তু কোনো অপশনাল অপশন থাকে না। তো যেহেতু অপশনাল অপশন নাই, তাই সেটিকে হাইস্ট প্রায়োরিটি দিয়েই কিন্তু সমাধান করা লাগবে। তো আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে প্রশ্নে দেখাচ্ছে যে নিচের কোনটি টেক্সট এডিটর। তো থ্রু আউট বোর্ড বুক, ঠিক আছে, এখানে 3 ধরনের টেক্সট এডিটরের কথা লেখা আছে। একটি হচ্ছে নোটপ্যাড, একটি হচ্ছে নোটপ্যাড প্লাস এবং অপরটি হচ্ছে সাবলাইম টেক্সট। তো নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস এবং সাবলাইম টেক্সট, এদেরকে বলা হয় টেক্সট এডিটর। তো এখানে আমরা সেই অপশনগুলোর মধ্যে আমরা যে অপশনগুলোর কথা বললাম তার মধ্যে কোনটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে নোটপ্যাড। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে বলেছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ কয়টি। হেডিং ট্যাগ মূলত 6টি, H1, H2, H3, H4, H5, H6। এর মধ্যে H1 হচ্ছে সবচেয়ে বড়, H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং ট্যাগ, ঠিক আছে। আর H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং ট্যাগ, ঠিক আছে। এখানে বলা আছে বড় হেডিং ট্যাগ কোনটি, সেটি হচ্ছে H1। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বলা হচ্ছে তালিকা তৈরির জন্য ব্যবহৃত অত্যাবশ্যক ট্যাগ হচ্ছে রোমান এক ওএল। ওএল বলতে অর্ডার লিস্ট বোঝানো হচ্ছে, ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এবং এলআই লিস্ট আইটেম। সো তালিকা তৈরি করার জন্য মূলত একটি তালিকাতে 2 ধরনের আইটেম থাকে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। কোনো কিছু যদি 1, 2, 3 বা ABC বা রোমান 1, 2, 3 আকারে থাকে, তাহলে সেটাকে বলা হয় অর্ডার লিস্ট, হ্যাঁ, যার জন্য ওএল ট্যাগ ইউজ করা হয়। আর কোনো কিছুতে যদি কোনো সিম্বল, ধরো এরকম সার্কেল কিংবা এরকম ডেক্স, বৃত্ত ভর থাকলে সেটাকে ডেক্স বলা হয়, আর বৃত্ত ভর না থাকলে সেটাকে সার্কেল বলা হয়। আর যদি স্কোয়ার বক্স ফিল আপ করা থাকে তাহলে সেটাকে স্কোয়ার বলা হয়। এগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। তো কোনো উপাদান, ধরো ফর এক্সাম্পল রোমান 1 বাংলা, রোমান 2 ইংলিশ, রোমান 3 আইসিটি, এদেরকে যে প্রকাশ করা হয় এদেরকে বলা হয় লিস্ট আইটেম। সো তালিকা প্রদর্শনের জন্য এই 3 ধরনের ট্যাগই ব্যবহার করা হয়। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলা হয়েছে এখানে HTML কোড, ঠিক আছে, HTML যে কোড দেওয়া আছে সেখানে কিছু ট্যাগ ব্যবহার করা হয়েছে। সো যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে তাদেরকে আমরা একটু আলাদা করার চেষ্টা করব। সো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এখানে একটা কনসেপ্ট লেখা আছে, যেখানে এসইউপি ট্যাগ ইউজ করা হয়েছে, এর সাথে এসইউপি ট্যাগ ইউজ করা হয়েছে। এসইউপি মানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট বোঝানো হয়। সুপার স্ক্রিপ্ট বলতে কোনো কিছুর ঘাত বা পাওয়ার দেওয়ার জন্য যা ব্যবহার করা হয়, ঘাত বা পাওয়ার। তো এ সুপার স্ক্রিপ্ট 2, অর্থাৎ তার সুপার স্ক্রিপ্টের মধ্যে ভ্যালু কত আছে 2, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার। আবার এখানে খেয়াল করে দেখি, পরেরটার ক্ষেত্রে খেয়াল করি, এখানে বি রয়েছে, বিকে মেনশন করা হয়েছে এসইউবি ট্যাগ দ্বারা। এসইউবি মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট মানে বেস বা ভিত্তি বোঝানো হয়েছে। সো বি সাবস্ক্রিপ্ট মানে বি এর বেস বা ভিত্তি 2 মিন করছে। তাহলে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করার ফলে একটি হয়েছে এ স্কোয়ার এবং অপরটি হচ্ছে বি বেস 2। তো এমন অপশন কোথায় আছে, খ নাম্বারে। আশা করি বুঝতে পেরেছি, এটা ঢাকা বোর্ডের প্রশ্ন ছিল। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ। তো সাধারণত HTML এ কোনো লেখাকে এক লাইন নিচে প্রদর্শনের জন্য যে ধরনের ট্যাগ ইউজ করা হয় সেটা হচ্ছে বিআর ট্যাগ, বিআর দ্যাটস মিনস ব্রেক ট্যাগ। আরেকটু বলে রাখি, এই ব্রেক ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। ব্রেক ট্যাগকে একই সাথে এমটি ট্যাগ, এমটি ট্যাগ বা এলিমেন্ট বলা যায়, ট্যাগও বলা যায় বা এলিমেন্টও বলা যায়, ঠিক আছে। এমটি ট্যাগ বা এলিমেন্ট বলা যেতে পারে, বা বাংলায় বলা হয় ফাঁকা ট্যাগ। কি বলা হয়, ফাঁকা ট্যাগ, ফাঁকা ট্যাগ। আশা করি বুঝাতে পেরেছি। তার উত্তর হচ্ছে বিআর ট্যাগ। নেক্সট কোশ্চেন, দুটি HTML ডকুমেন্ট
ডকুমেন্টের সংযোগকে কি বলে? সো ধরো ফর এক্সাম্পল আমরা একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট যাব, কিংবা একই ওয়েবসাইটের একটি পেজ থেকে অপর পেজে যাব। এটির জন্য কি লিঙ্ক করা লাগবে, এবং লিঙ্কের জন্য যে ধরনের ট্যাগ ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক ট্যাগ। হাইপার লিঙ্ক ট্যাগ বলতে কোনটিকে বোঝানো হচ্ছে? হাইপার লিঙ্ক বলতে অ্যাঙ্কর ট্যাগকে বোঝানো হয়। অ্যাঙ্কর ট্যাগকে প্রকাশ করা হয় এ দ্বারা। কার দ্বারা? এ দ্বারা। এবং এর অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে HREF, হাইপার লিঙ্ক রেফারেন্স। ওকে, সো এখানে ইউআরএল লেখা হয়, অর্থাৎ ইউআরএল বলতে আমি স্পেসিফিকভাবে একটু বুঝিয়ে দিই, যেটাকে বলা হয় ডোমেন। কি বলা হয়? ডোমেন। সো প্লিজ, তো ডকুমেন্টের সংযোগকে কি বলা হয়? হাইপার লিঙ্ক বলা হয়। কি বলা হয়? হাইপার লিঙ্ক। সো প্লিজ আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বলা হয়েছে HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? সম্পূর্ণ কন্টেন্ট, HTML এর সম্পূর্ণ কন্টেন্ট HTML ট্যাগের মধ্যে থাকে। কার মধ্যে থাকে? HTML। কেননা HTML এর বেসিক স্ট্রাকচারে HTML রয়েছে, এবং সবার শেষে HTML কে কি করা হয়? ক্লোজ করা হয়। এবং HTML এর প্রধানত দুইটি অংশ থাকে। একটি অংশের নাম হচ্ছে হেড। হেড শুরু হওয়ার পরে হেড ক্লোজ হয়ে যায়। হেডের মধ্যে দুইটি উল্লেখযোগ্য ট্যাগের মধ্যে দুইটি হচ্ছে টাইটেল এবং মেটা ট্যাগ। ঠিক আছে? এবং হেডের পরে যে অংশটুকু শুরু হয় সেটাকে বলা হয় কি? বডি। মূলত বডির মধ্যে যা লেখা হয় ওয়েবসাইটের ওয়েব পেজে ঠিক তাই প্রদর্শিত হয়। ঠিক আছে? তো সম্পূর্ণর কথা যেহেতু বলা হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে HTML। নেক্সট কোশ্চেন, ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে, তুমি কোনো ওয়েবসাইট বানিয়েছো সেটাকে সার্ভারে রাখতে হবে। কেন রাখতে হবে? যাতে ব্যবহারকারী সহজে সেটা খুঁজে পেতে পারে, এবং সার্ভার সেই তথ্যটা সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা সমস্ত দায় দায়িত্ব সে নিয়ে থাকে। তো এখানে বলা হয়েছে যে ওয়েবসাইটে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে, আমরা এখানে অপশনগুলো দেখি, এটাকে বলা হচ্ছে ওয়েব হোস্টিং। অর্থাৎ তুমি নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট কোনো নামের সাপেক্ষে, অর্থাৎ ইউআরএল দুই ধরনের হয়। ইউআরএলকে বলা হয় ওয়েবসাইটের ঠিকানা, এবং এই ঠিকানা বা দুই ধরনের, একক ঠিকানা, একটা হচ্ছে ডোমেন এবং হচ্ছে আইপি অ্যাড্রেস। সো তুমি ডোমেন বা আইপি অ্যাড্রেস এর সাপেক্ষে নির্দিষ্ট অর্থ প্রদান করে যে তুমি তোমার তথ্য রাখছো সার্ভারে, এটাকে বলা হচ্ছে ওয়েব হোস্টিং। কি বলা হয়? ওয়েব হোস্টিং। নেক্সট কোশ্চেন, এখানে একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিইএল। ঠিক আছে? ডিইএল একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, ডিলেট ট্যাগ। মূলত ডিইএল, তারপর হচ্ছে স্ট্রাইক। ঠিক আছে? স্ট্রাইক বা এস ট্যাগ, এই তিনটি ট্যাগ ব্যবহার করলে কি হয়? আমরা কোনো লেখা লিখলে, ধরো ফর এক্সাম্পল আইসিটি লিখেছি, আইসিটি লেখাটা মাঝ বরাবর কেটে যায়। ঠিক আছে? তো এই ডিলেট ট্যাগ একটা অর্থে ব্যবহার করা হচ্ছে, এবং এখানে আমরা একটু স্পষ্ট খেয়াল করলে দেখতে পাবো ইউ ট্যাগও ব্যবহার করা হয়েছে। ইউ ট্যাগও ব্যবহার করা হয়েছে। ইউ মানে কি করে? আন্ডারলাইন করে। তার মানে এখানে দুইটি কাজ হচ্ছে, একটা লেখাকে মাঝ বরাবর কেটে দেওয়া হচ্ছে এবং সেটাকে আন্ডারলাইনও করা হচ্ছে। সো আমরা এখানে অপশনের মধ্যে খুঁজবো কোনটা মাঝ বরাবর কেটে দেওয়া আছে এবং আন্ডারলাইনও করা আছে। উত্তর হচ্ছে ক। নেক্সট কোশ্চেন প্লিজ। এখানে আমরা একটা ট্যাগ দেখতে পাচ্ছি, যে ট্যাগে বলা হয়েছে, ও আচ্ছা, সেম কোশ্চেনটা লেখা আছে। তো এখানে বলা হয়েছে কোডটিতে এইচএসসি এক্সাম এর স্থলে pen.jpg ছবিটি লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করার জন্য কোন কোড ব্যবহার করা হয়? আমরা একটু আগে জানলাম যে কোনো কিছুকে হাইপার লিঙ্ক করার জন্য কি ব্যবহার করা হয়? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলে সেটার ক্ষেত্রে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হয়, এবং অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করতে হয়। এবং অ্যাঙ্কর ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট কি? অ্যাঙ্কর ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে HREF। সো প্লিজ, এখানে আমরা HREF দেখতে পাচ্ছি, হাইপার লিঙ্ক রেফারেন্স। ঠিক আছে? এই রেফারেন্সটা থাকবে। তো এই রেফারেন্সটাতে আমরা একটা ওয়েবসাইটে যাওয়ার কথা বলা হয়েছে, একটা ছবিকে কেন্দ্র করে। তার মানে প্লিজ এখানে যে বোঝার বিষয়টা, সেখানে হচ্ছে হাইপার লিঙ্ক হবে একটা ছবির মধ্য দিয়ে। তবে আমরা জানি কোনো ছবিকে প্রদর্শন করার জন্য যে ট্যাগ ব্যবহার করা লাগে সেটাকে ইমেজ ট্যাগ বলে। তার মানে এখানে আমরা খুবই স্পষ্টত বুঝতে পারছি যে হাইপার লিঙ্ক শুধু থাকলেই হবে না, হাইপার লিঙ্কটা যখন আমি করব
তখন সেই হাইপারলিংকের মাঝে যে ট্যাগটা থাকবে সেই ট্যাগটা হতে হবে ইমেজ ট্যাগ। তো খেয়াল করে দেখো এখানে ইমেজ ট্যাগ ব্যবহার করেছি। আমরা জানি কোনো ইমেজ ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে সোর্স, ঠিক যেমন হাইপারলিংকের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট নেম হচ্ছে HREF, হাইপারলিংক রেফারেন্স, আর SRC মানে সোর্স। ওকে, তো এখানে ছবির নামটা তো বলে দেওয়াই হয়েছিল, যে নামটা বলে দেওয়া হয়েছে এখানে সেই সোর্সটা ব্যবহার করা হয়েছে। এবং আমি এই ছবিটিতে ক্লিক করে কোথায় যেতে চাচ্ছি, আমরা এই ছবিটাতে ক্লিক করে একটা হাইপার লিঙ্ক করতে যাচ্ছি, যেটা আসলে আমাকে এই নির্দিষ্ট paint.jpg এখানে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে আমাদের যদি ডোমেনের নাম না জানা থাকে তাহলে আমরা এরকমভাবে বানিয়ে নিব। যদিও ডোমেনটা এখানে ইনকমপ্লিট অবস্থায় আছে, এখানে আরও লিখতে হতো http:// এই অংশটুকুকে বলা হয় প্রোটোকল। তারপর www কে বলা হয় থার্ড লেভেল ডোমেন অর্থাৎ হোস্ট। তারপরের অংশটুকুকে বলা হয় সেকেন্ড লেভেল ডোমেন বা SLD। তারপরের অংশটুকুকে বলা হয় টপ লেভেল ডোমেন, ঠিক আছে, বা TLD। টপ লেভেল ডোমেন বলতে ডোমেনের প্রকৃতিকে বোঝানো হচ্ছে যে সেটা কী ধরনের ওয়েবসাইট। এখানে .com মানে সেই ওয়েবসাইটটা কমার্শিয়াল ওয়েবসাইট হিসেবে নিজেকে উপস্থাপন করছে। তো প্লিজ, আমরা বাকিগুলোতে দেখেছি কোনো ইমেজ ট্যাগ ইউজ করা হয়নি, এখানে ইমেজ ট্যাগ ইউজ করা হলেও সেখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া হয়নি, এখানে তো কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া হয়নি। তাহলে উত্তর এই চারটার মধ্যে কোনটি হচ্ছে গ, যেখানে হাইপারলিংক ট্যাগ ইউজ করা হয়েছে, ইমেজ ট্যাগও ইউজ করা হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে যাই। বলা হচ্ছে এমটি ট্যাগ কোনটি। আমরা জেনে রাখবো এমটি ট্যাগ সর্বমোট 4টি। একটি হচ্ছে মেটা ট্যাগ, যেটা ওয়েবসাইটের ওয়েব পেজে বাংলা লেখা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। মেটা ট্যাগের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে 4 সেট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে UTF-8। ওকে, এবং এই মেটা ট্যাগ ব্যবহার করা হেডের মধ্যে, এবং আরও 3টি ট্যাগ ব্যবহার করা হয় বডির মধ্যে। তার মধ্যে একটি ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ, ব্রেক ট্যাগ, যেটা এক লাইন নিচে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। আরেকটি ট্যাগ রয়েছে HR ট্যাগ, হরিজেন্টাল রুল। এটি মূলত কোনো ওয়েবসাইটে ওয়েব পেজে কোনো লেখাকে মোটা করে আন্ডারলাইন করতে চাইলে এবং কালারফুল আন্ডারলাইন করতে চাইলে সেই ধরনের ট্যাগ ব্যবহার করা হয়। এবং আরও একটি ট্যাগ রয়েছে যে ট্যাগকে বলা হয় ইমেজ ট্যাগ, IMG, ইমেজ ট্যাগ, যার অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট নেম হচ্ছে সোর্স এবং অ্যাট্রিবিউট ভ্যালু সেটার নাম, ছবিটার নাম, যেটা প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকে। সো প্লিজ, এইগুলোর মধ্যে অপশন কোনটা? অপশন হচ্ছে HR ট্যাগ। HR দ্যাটস মিনস হরিজেন্টাল রুল। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। নতুন টাইপের ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? নতুন কোনো ট্যাব বলতে বেসিক্যালি কি বোঝানো হচ্ছে, ধরো তুমি ফর এক্সাম্পল তুমি তোমার ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রল করছো, তো তুমি ফর এক্সাম্পল ফেসবুকে আসো, তুমি ফেসবুকের সাথে সাথে তুমি আরেকটু ওয়েবসাইটেও থাকতে চাচ্ছ, অর্থাৎ ইউটিউবে থাকতে চাচ্ছ। সো অনেক সময় আমরা ওয়েবসাইটে দেখি না যে এরকম ফর এক্সাম্পল তুমি একটা ওয়েবসাইটে আসো, এরকম প্লাস দেওয়া থাকে, প্লাসে ক্লিক করে তো একটাতে তুমি FB-তে আসো, একটা ট্যাবে তুমি FB-তে আসো, আর একটা ট্যাব তুমি ওপেন করে সেখানে ইউটিউবে যাইতে চাচ্ছ, সেগুলোকে বলা হয় ট্যাব। সো ট্যাব খোলার জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এটা বোর্ড বইয়ে আছে, সেটার নাম হচ্ছে কি টার্গেট অ্যাট্রিবিউট নেম। তো টার্গেট অ্যাট্রিবিউট দিয়ে যদি আন্ডারস্কোর যদি লিখো সেলফ, তাহলে সেটা এই ইউটিউবটা এই একই ট্যাবে ওপেন হয়ে যাবে। কিন্তু তুমি যদি আলাদা কোনো ওয়েবসাইট খুলতে চাও তাহলে লিখতে হবে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এই টার্গেট অ্যাট্রিবিউট বা এলিমেন্ট ব্যবহার করার পরে যদি এই অ্যাট্রিবিউট ভ্যালুগুলো ইউজ করি তাহলে সেই ধরনের ফলাফল প্রদর্শিত হবে। সো এখানে কি বলেছে, নতুন ট্যাবে, ঠিক আছে। সো নতুন ট্যাবের জন্য কি ব্যবহার করা হয়, ব্ল্যাঙ্ক, ঠিক আছে। এখানে অ্যাট্রিবিউটের কথা বলা হয়েছে। যদি বলা হতো ট্যাগ বা এলিমেন্ট তাহলে উত্তর কি হতো, উত্তর হতো টার্গেট। আশা করি বুঝাতে পেরেছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। টেবিল সেলের বর্ডার থেকে টেবিলের ডেটা 15 পিক্সেল দূরে রাখার জন্য নিচের কোন HTML কোডটি সঠিক? সো HTML এর আমরা জানি টেবিলের পর বর্ডার একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। বর্ডার বলতে বোঝানো হয়
আমরা যখন কোনো টেবিল আঁকি তখন টেবিলের ধরো ফর এক্সাম্পল যদি 4টা সেল থাকে, তো সেলগুলো বেসিক্যালি প্রদর্শন যখন হয় তখন টেবিলের অভ্যন্তরে যে সেলগুলো প্রদর্শন হয় এরকম তাদের মাঝে কিছু, প্রত্যেকটি সেলের মাঝে কিছু দূরত্ব থাকে। একটি সেলের থেকে অপর সেলের যে মাঝের যে দূরত্ব থাকে, প্লিজ আমি একটু মেনশন করে দিচ্ছি, একটি সেল থেকে অপর সেলের মাঝখানে যে দূরত্বটুকু থাকে সেটাকে বলা হয় সেল প্যাডিং। কি বলা হয়? সেল প্যাডিং। সেল প্যাডিং। সেল প্যাডিং। ওকে, একটি সেল থেকে অপর সেলের কতটুকু ডিস্টেন্স রয়েছে। যদি সেল প্যাডিং আমরা যদি 0 দিই, সেল প্যাডিং যদি 0 দেওয়া হয় তাহলে টেবিলের যে সেলগুলো থাকবে তাদের মাঝখানের কোনো দূরত্ব থাকবে না। ঠিক আছে, সরি আমি এটা একটু ভুল বললাম, এটা হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং, ঠিক আছে, এটাকে বলা হয় সেল স্পেসিং। সরি একটু। আর সেল প্যাডিং বলতে কি বোঝানো হচ্ছে? সেল প্যাডিং বলতে ধরো ফর এক্সাম্পল এই টেবিলে দুটা সেল রয়েছে, একটা সেলে ক্যাপিটাল এ, সেলের অনেকটা অংশ জুড়ে রয়েছে, অপর সেলে ক্যাপিটাল এই রয়েছে কিন্তু সে সেলের অনেক বড় অংশ জুড়ে নাই। তো সেলের বর্ডার থেকে সেলের কন্টেন্টটুকু, সেলের বর্ডার থেকে সেলের কন্টেন্টটুকু কতটুকু দূরত্বে অবস্থান করছে তা বোঝানোর জন্য যে সকল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় সেল প্যাডিং। সেল প্যাডিং। ওকে, তো বলা হয়েছে বর্ডার থেকে দূরে রাখার জন্য, বর্ডার থেকে দূরে রাখার জন্য কি ব্যবহার করা হয়? সেল স্পেসিং তো না, সেল স্পেসিং তো না, তাহলে কি ব্যবহার করা হয়? সেল প্যাডিং। তো সেল প্যাডিং এখানে খেয়াল করলে দেখতে পাই আমরা যে আলটিমেটলি সেল প্যাডিং এখানেও 50 দেওয়া হয়েছে, এখানেও 50 দেওয়া হয়েছে। তো উত্তর আসলে অপশন হয়তো বা লেখার ক্ষেত্রে, টাইপিং এর ক্ষেত্রে ভুল হতে পারে। এখানে ক এবং ঘ তো একই অপশন দেখাচ্ছে, সো এরকম উত্তর হবে। হ্যাঁ, সো বর্ডার আমরা 1 দিই বা 0 দিই, এটা ম্যান্ডাটরি না। এখানে একটা ভুল আছে, সেই ভুলটা হচ্ছে যে 50 পিক্সেল দেওয়া হয়েছে, আসলে ছবিকে প্রদর্শনের জন্য পিক্সেল বা ইঞ্চ আকারে হিসাব করা হয়। যদি অপশনে পিক্সেল বা প্রশ্নে যদি পিক্সেল উল্লেখ করা থাকে তাহলে সেটাখানে পিক্সেল লিখে নেওয়াটাই শ্রেয়। যদি ইঞ্চ থাকে তাহলে ইঞ্চ ব্যবহার করবো আমরা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট। এলিমেন্ট বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে ট্যাগের কথা বোঝানো হচ্ছে। টেক্সট ফরম্যাটিং, তো খেয়াল করে দেখো এখানে যে ধরনের ট্যাগগুলো রয়েছে সেগুলো একটু অ্যানালাইসিস করি। বি ট্যাগ, বি বলতে বেসিক্যালি বোল্ড ট্যাগ বোঝানো হয়। বি ট্যাগ বা ফর এক্সাম্পল স্ট্রং ট্যাগ কোনো লেখাকে মোটা করে। ঠিক আছে, তারপরে এখানে আমরা বিআর ট্যাগ দিচ্ছি। বিআর ট্যাগ বেসিক্যালি কি করে? বিআর ট্যাগ এক লাইন নিচে নিয়ে আসে, তাহলে সেটা কিন্তু টেক্সটের কোনো শেপের পরিবর্তন ঘটায় না, এক লাইন নিচে নিয়ে আসে। ওয়েল ট্যাগ রয়েছে, ওয়েল মানে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলে কোনো ফরম্যাটের আগে ধরো বাংলা ইংরেজি আইসিটির আগে 1 2 3 বা এবিসি বা রোমান 1 2 3 প্রদর্শন করে, কিন্তু সেটা ওই বাংলা ইংরেজি আইসিটি কোনো শেপ পরিবর্তন করছে না, তাদের আগে কোনো কিছু সংযোজন করছে। এখানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হচ্ছে। এই অ্যাঙ্কর ট্যাগ মূলত হাইপার লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট কিংবা একই ওয়েবসাইটের একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য মূলত হাইপার লিঙ্ক ইউজ করা হয়। সো এটা কিন্তু টেক্সটের কোনো শেপ চেঞ্জ করছে না। সো এই 3টি ট্যাগ বেসিক্যালি মানে টেক্সটের কোনো শেপ চেঞ্জ করছে না বা টেক্সটের কোনো আলাদা বৈশিষ্ট্য সংযোজন করছে না। তো টেক্সট ফরম্যাটিং ট্যাগ বলতে এখানে কোন ট্যাগটিকে বোঝানো হচ্ছে? বি ট্যাগ। বি যেমন মোটা করে, আবার এর মতন কি রয়েছে? বি এর মতন রয়েছে স্ট্রং ট্যাগ, যেটা মোটা করে। আই ট্যাগ যেমন বাঁকা করে, এর মতন ইএম মানে এমফাসাইজ ট্যাগ রয়েছে যেটা বাঁকা করে। আর ইউ ট্যাগ রয়েছে আন্ডারলাইন ট্যাগ, আন্ডারলাইনের মতন। আইএনএস মানে ইনসার্ট ট্যাগও কোনো লেখাকে আন্ডারলাইন করে। ঠিক আছে, তারপর ডিইএল ট্যাগ ডিলেট, একই অর্থে স্ট্রাইক ট্যাগ ব্যবহার করা হয়। ঠিক আছে, বা এস ট্যাগ ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি লেখাকে মাঝ বরাবর কেটে দেয়। সো এই ধরনের ট্যাগগুলোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। আশা করি বোঝা গেছে। উত্তর হচ্ছে কি বি ট্যাগ অর্থাৎ বোল্ড ট্যাগ। এখানে একটা
অর্ডার লিস্ট ইউজ করা হয়েছে, ওয়েল দ্যাটস মিনস অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের টাইপ মিন করে দিয়েছে এ থেকে স্টার্ট হবে, তার মানে কোনো কিছু যদি মিন করা হয় তাহলে এবিসি আকারে হবে। কিন্তু এখানে আরেকটা বিষয় মেনশন করেছে, সেখানে আরেকটা অ্যাট্রিবিউট বলেছে স্টার্ট ফোর মানে সে এ সিরিয়াল মেনটেন করবে, বাট তার পজিশন বা র্যাঙ্ক পজিশন হবে ডি থেকে, অর্থাৎ এটা মিন করছে সে এবিসিডি প্রদর্শন করবে, তবে তার স্টার্টিং পয়েন্ট হবে 4 নাম্বার পজিশন থেকে, স্টার্ট ফোর দ্যাটস মিনস 4 নাম্বার পজিশন, ডিই এফ জি এভাবে প্রদর্শন করবে। তো আমরা এখানে অপশনে দেখি, যদি কোনো কিছু না থাকতো টাইপ তাহলে 1 2 3 প্রদর্শন করতো। 4 মানে 4 থেকে স্টার্ট করা না, এই মানে এ থেকে স্টার্ট করা না, সেটা মানে কি ডিই এফ জি এভাবে প্রদর্শন করাকে বোঝাচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটি? এগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ঘ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ব্যবহারিক ক্লাসে, এই যে আমরা যে ব্যবহারিক ক্লাসে একজন ইমেজ ট্যাগ ইউজ করেছে, এইটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ইমেজ ট্যাগ। সেখানে তার উইথ এবং হাইট উল্লেখ করা দেওয়া আছে, কিন্তু তার আউটপুটে ফলাফল আসেনি। আউটপুটে ফলাফল কেন আসেনি? ফলাফল না আসার কারণটা হচ্ছে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি। এখানে জানতে চেয়েছে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি। তো মূলত ইমেজ হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট, ঠিক আছে। আর অ্যাট্রিবিউটের দুইটি অংশ থাকে, অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু। যে কোনো অ্যাট্রিবিউটের দুইটি অংশ থাকে, অ্যাট্রিবিউট নেম মূলত লেখার পরে ইকুয়াল দেওয়ার পর ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তো যদি স্পেসিফিকভাবে অ্যাট্রিবিউট নেম বা ভ্যালু কাউকে মিন না করা হয়, তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে সেটা আসলে অ্যাট্রিবিউট নেমকে মিন করছে। কাকে মিন করছে? নেমকে মিন করছে। তো এই যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে, ইমেজ তো এলিমেন্ট বা ট্যাগ, প্যারাগ্রাফও একটা ট্যাগ, ঠিক আছে। এখানে পিকচার যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালুর একটা অংশ। তো উত্তর কি থাকে? উইথ। তাহলে সঠিক উত্তর কোনটি? উইথ হচ্ছে তার অ্যাট্রিবিউট বোঝানো হচ্ছে। উইথ, হাইট, সোর্স, এইগুলো সবগুলোকে অ্যাট্রিবিউট নেম বা অ্যাট্রিবিউট বলা হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে রাসেল সঠিক ফলাফল পায়নি, তার কারণটা কি? মানে সে যে এভাবে ইমেজটা লিখেছে বাট সে ফলাফলটা পায়নি। এটা হচ্ছে কি ফাইলের নাম লিখতে ভুল হয়েছে। ওই যে ফর এক্সাম্পল যে সেটা ওয়েবসাইটের ওয়েব পেজের কোন জায়গা থেকে এসেছে, সেটা সে যে তার মানে পিসিতে সেভ করেছে বা কম্পিউটারে সেভ করেছে, সেটা কি নামে সেভ করেছে, সে নামটা যদি লিখতে ভুল হয় বা এক্সটেনশন লিখতে ভুল হয় তাহলে সেটা হতে পারে, এই কারণে ফলাফল নাও প্রদর্শন করতে পারে। ব্রাউজার সাপোর্ট করে না, অনেক সময় হাই রেজলিউশনের ছবিগুলো রেজুলেশন জনিত কারণে সাপোর্ট করে না। হ্যাঁ, এটা সঠিক লোকেশন ব্যবহার না করা। যে কোনো ছবির নামের পরে কিন্তু একটা তার ফটো এক্সটেনশন থাকে বা লোকেশন থাকে, এরপরে স্ল্যাশ দিয়ে আরও অনেক কিছু লেখা থাকে, যেগুলো ডিরেক্টরি পাথ বলা হয়। সেই লোকেশনগুলো ঠিক মতন ব্যবহার না করলে মূলত এই ধরনের সমস্যা দেখা যায়। তাহলে এখানে উত্তর কিন্তু তিনটি প্রযোজ্য, তাহলে উত্তর হচ্ছে কি 1 2 ও 3 ঘ। সো প্লিজ, পরে একটা দৃশ্যকল্প এসেছে, বলা হয়েছে রুমি কলেজে ভর্তির আবেদনের জন্য এটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করে। ইলেকট্রনিক ফর্ম বলতে ইমেল এর কথা বলা হচ্ছে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়। মানে সে যে ফর্ম পূরণ করেছে সেটা ট্রানজ্যাকশন আইডি বা আদার্স কিছু একটা মেসেজ সে অটোমেটিক্যালি পায়। তো বলা হয়েছে তথ্য প্রযুক্তি যে সেবাটি গ্রহণ করেছে সেটাকে কি বলা হয়? সেটি হচ্ছে সে ওয়েবসাইটের সুবিধা ভোগ করেছে। ওয়েবসাইটে ফরমেশনটা এমনটাই ছিল যে যতগুলো ব্যবহারকারী সে ফর্মটা পূরণ করবে তারা একটি অটো মেসেজ পেয়ে যাবে, ঠিক আছে, অটো নাম্বার ভিত্তিক একটা মেসেজ পেয়ে যাবে। এটা হচ্ছে ওয়েবসাইট ভিত্তিক অটোমেটেড একটা প্রক্রিয়া। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব, যেখানে একটা বডির মধ্যে ক্রিকেট বোর্ড শব্দটা ব্যবহার করা হয়েছে। সো এখানে এটি বহুপদী প্রশ্ন। তো বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে। তো এই যে আমরা HTML লিখেছি, HTML লেখার জন্য রোমান 1 HTML সিনটেক্স জানা প্রয়োজন। সিনটেক্স মানে কি? ব্যাকরণ। ব্যাকরণগত বলতে HTML এর পরেই হেড হবে, হেডের পরেই বডি হবে, আবার বানানগত বিষয় রয়েছে।
হ্যাঁ, আমরা বডি বানান BODY না লিখে, ঠিক আছে, ছোট বড় লিখতে পারি। HTML এর ক্ষেত্রে সেটা ছোট হাতের অক্ষরও হতে পারে, বড় হাতের অক্ষরও হতে পারে। এটাকে হায়ার কেস আর লোয়ার কেস বলা হয়। এই জন্য HTML কে বলা হয় কেস ইনসেনসিটিভ, মানে সেনসিটিভ না। তুমি ছোট হাতের অক্ষরও লিখতে পারো, বড় হাতের অক্ষরও লিখতে পারো, কিন্তু তার বানানটা সঠিক হতে হবে। এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। তো এটা ঠিক আছে। HTML যখন তুমি লিখবা সেটা কোনো একটা এডিটরে লিখতে হবে, টেক্সট এডিটরে লিখতে হবে, নোটপ্যাড প্লাস বা সাবলাইম টেক্সট। আমরা প্রথম যে MCQটা আলোচনা করলাম। 3 নাম্বারটা হচ্ছে কি, ব্রাউজার সফটওয়্যার। HTML লেখার পর যখন সেটা সেভ করা হয়, তার ফলাফলটা প্রদর্শন হয় ব্রাউজারে, ঠিক আছে। সো ব্রাউজারে যদি কোনো ফলাফল প্রদর্শন হয়, তাহলে সেটাকে কি বলা হচ্ছে, ব্রাউজারে ফলাফল প্রদর্শন করার জন্য ব্রাউজার সফটওয়্যার লাগবে। সো উত্তর হচ্ছে 1, 2 ও 3। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। সেখানে CSS এর পূর্ণরূপ জানতে চেয়েছে। আমরা একটু জেনে রাখবো এই প্রসঙ্গে, ওয়েবসাইট মূলত দুই ধরনের, স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক এবং ডাইনামিক। সো এই যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট রয়েছে, স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য দুই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, ওয়েব ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ। একটির নাম হচ্ছে HTML, যার পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অপরটির নাম হচ্ছে CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, সো ক্যাসকেডিং স্টাইল শিট কোথায় রয়েছে, ঘ নম্বরে। ওকে, নেক্সট কোশ্চেন, HTML ট্যাগের চিহ্ন কোনটি? HTML কে প্রকাশ করার জন্য অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করা হয়। এই চিহ্নটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। তার মানে উত্তর হচ্ছে খ। নেক্সট কোশ্চেন, ইউএল ট্যাগ ইউজ করা হয়েছে, টাইপ সার্কেল বলা হয়েছে। সার্কেল বলতে বেসিক্যালি বৃত্তটা ভরাট থাকবে না। বৃত্তটা ভরাট থাকা মানে সেটা বলতে মিন করে সেটা ডিস্ক, মিন করে। স্কোয়ার হয়ে যদি ভরাট হয়ে থাকে তাহলে সেটাকে স্কোয়ার বলে, ঠিক আছে। যদি সেটা ফাঁকা থাকে তাহলে সেটা কোনো শেপ মিন করে না আনঅর্ডার লিস্টে। আর যদি সেইটা বৃত্ত আকারে থাকে, ফাঁকা থাকে, তাহলে সেটাকে কি বলা হয়, সার্কেল বলা হয়। কি বলা হয়, সার্কেল। তাহলে আউটপুট কোনটা হবে, আউটপুট হবে ঘ। ওকে, সার্কেল বলতে পুরোটা ফাঁকা থাকবে। google.com কি, google.com কি, google.com হচ্ছে একটি ওয়েবসাইট, ঠিক আছে। আর গুগল ক্রোম হচ্ছে একটি ব্রাউজার। তো খেয়াল করে দেখো, এখানে ব্রাউজার তো এটি হবে না, google.com একটা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন থাকতেই পারে, ঠিক আছে। আর প্রোটোকল বলতে বেসিক্যালি মিন করা হয় যে শুরুতে যেটা লেখা হয় HTTPS:/, এটাকে বলা হয় প্রোটোকল। আমরা সবাই মোটামুটি জানি HTTP মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং এখানে পরে যে এস ব্যবহার করা হয়েছে, এই এস মানে সিকিউরিড বোঝানো হয়। সো প্লিজ, তো এটাকে প্রোটোকল বলা হয়, তাহলে প্রোটোকলও হচ্ছে না। ইমেল অ্যাড্রেস, এটা তো ইমেল অ্যাড্রেস না। তাহলে এই চারটা অপশনের মধ্যে মোস্ট প্রবাবলি বেস্ট অ্যান্সার হচ্ছে ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন, ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন। নেক্সট কোশ্চেন, একটি ওয়েবসাইটের অংশ হলো, একটি ওয়েবসাইটে কি কি অংশ থাকতে পারে? একটি ওয়েবসাইট এর অংশ হলো সার্ভার, মানে ওয়েবসাইট তো সার্ভারে থাকে। ক্লায়েন্ট, হ্যাঁ স্যার, ওয়েবসাইট ব্যবহার করে হচ্ছে কারা, ক্লায়েন্টরা ব্যবহার করে। এবং সেই ওয়েবসাইটে অনেক ধরনের ডকুমেন্ট থাকে। তাহলে একটি ওয়েবসাইটের অংশ কিন্তু এই তিনটি অংশই হতে পারে, এটা সার্বিক অর্থে ওয়েবসাইটকে মিন করে। নেক্সট কোশ্চেন, একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েব সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কি বলা হয়? সো প্লিজ, এটাকে বলা হচ্ছে, ধরো তুমি একটা ওয়েবসাইট বানিয়েছো কিছু ওয়েব পেজের সমন্বয়ে, এবার তুমি সেটাকে সার্ভারে রাখবা। এর জন্য তোমার অবশ্যই একটি ডোমেন অথবা IP অ্যাড্রেস লাগবে, যেটাকে আমরা বলি ওয়েবসাইটের ঠিকানা বা URL, এবং কিছু অর্থ প্রদান করা লাগবে। তো এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ওয়েব হোস্টিং। কি বলা হয়, ওয়েব হোস্টিং। অর্থাৎ তুমি যদি ওয়েব সার্ভারে ওয়েবসাইটকে রাখতে চাও, তাহলে তোমাকে হোস্টিং প্রক্রিয়া সম্পন্ন করা লাগবে। নেক্সট কোশ্চেন, আমরা এরকম প্রশ্ন সমাধান করলাম কিছুক্ষণ আগে। এরপরে লেখা আছে HTML সিনট্যাক্স কোনটি? সিনট্যাক্স বলতে ফর এক্সাম্পল মানে ব্যাকরণগত বিষয়, যে কোনটি সঠিকভাবে লেখা হয়েছে। সো EM ট্যাগ ব্যবহার করা হয়েছে। EM মানে এমফাসাইজ ট্যাগ। এমফাসাইজ ট্যাগ বেসিক্যালি ব্যবহার করা হয় আমরা যে আই ট্যাগ ইউজ করি, মানে ইটালিকের ক্ষেত্রে। বা এখানে ভুল লেখা আছে, এখানে ক্লোজিং ট্যাগের জন্য যে স্ল্যাশ ব্যবহার করা হয়েছে সেটা ট্যাগের শুরুতে ব্যবহার করা হয়, শেষে না।
এর বোল্ড ট্যাগ ইউজ করা হয়েছে বাট তার ক্লোজিং ট্যাগ দেওয়া হয়নি, তার মানে সেটাও ভুল। ঠিক আছে, এখানে ইউ ট্যাগ ইউজ করা হয়েছে বাট সেখানে স্ল্যাশ না দিয়ে ব্ল্যাক স্ল্যাশ দেওয়া হয়েছে। কোনো কিছুতে ডান দিক থেকে বাম দিকে আসলে সেটাকে স্ল্যাশ বলা হয় এবং বাম থেকে ডানে গেলে সেটাকে ব্যাক স্ল্যাশ বলা হয়। তোমরা এটা একটা মজার বিষয় দিয়ে মাথায় রাখতে পারো, কোনো ব্যক্তিকে তুমি যদি কোষে ডান হাতে চড় মারো, ঠিক আছে, কোনো ব্যক্তিকে তুমি যদি কোষে ডান হাতে চড় মারো তাহলে সেটা স্ল্যাশ। কোনো ব্যক্তিকে যদি তুমি কোষে বাম হাত দিয়ে চড় মারো, ঠিক আছে, সেটাকে বলা হয় ব্যাক স্ল্যাশ। ওকে, তাহলে সেটা স্ল্যাশ না হয়ে ব্যাক স্ল্যাশ হয়ে গেছে। তাহলে উত্তর 3টা ভুল। তাহলে সঠিক উত্তর কোনটি? গ। সো প্লিজ আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, যেখানে একটি লেখা পর্যায়ক্রমিকভাবে বড় থেকে ছোট হয়ে এসেছে। আমরা জানি হেডিং ট্যাগ 6টি, সবচেয়ে বড় মানে কি H1, তারপরে H2, H3, H4 এভাবে। তো এখানে বলেছে 3 নম্বর লাইনের লেখাটির জন্য কোনটি ব্যবহার করা হবে? 3 নম্বর লাইন মানে কি? সবচেয়ে বড়টার ছোট ছোট, এর জন্য কি ব্যবহার করা? H3 ব্যবহার করা হবে। ওকে, H3, যদিও এটা আসলে স্লাইড ক্যালিপাস ছাড়া আসলে নির্ধারণ করা খুব কঠিন হয়ে যায়। এবার বলেছে ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য কি ব্যবহার করা হয়? আমি পূর্বে বলেছি ওয়েবসাইট মূলত 2 ধরনের। একটি ওয়েবসাইট হতে পারে স্ট্যাটিক ওয়েবসাইট এবং অপর ওয়েবসাইটটি হতে পারে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে সে ওয়েবসাইটের ওয়েব পেজের কন্টেন্ট পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায় না, যা আছে তাই, যা আপলোড করা হয়েছে তাই থাকবে। আর ডাইনামিক ওয়েবসাইট বলতে যে ওয়েবসাইটের ওয়েব পেজের কন্টেন্টগুলো প্রতিনিয়ত আপডেট করা যায়, পরিবর্তন করা যায়, তাদেরকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। সো ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য স্ট্যাটিকের জন্য HTML এবং কি ব্যবহার করা হয়? CSS, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং ক্যাসকেডিং স্টাইল শিট। আর ডাইনামিকের জন্য ব্যবহার করা হয়, যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, তারপরে PHP, ASP.NET, JSP.NET, তারপর আইটি রয়েছে MySQL, এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়। সো দৃষ্টিনন্দন করার জন্য সেটাকে ডাইনামিক ওয়েবসাইট করতে হবে, এবং ডাইনামিক ওয়েবসাইট করার জন্য আমাকে কোনটা ব্যবহার করা লাগবে? দেখো, জাভা, PHP, CSS, HTML এগুলো ব্যবহার করা হয়েছে। তো বেসিক্যালি জাভা না, জাভা স্ক্রিপ্ট হবে সেটা। তো জাভা স্ক্রিপ্ট তো নয় অপশনে, তাহলে অ্যান্সার কি হচ্ছে? PHP। ওকে, নেক্সট কোশ্চেন। হাসি একটি HTML ভাষা শিখেছে, সে ওয়েব পেজে ছবি সংযুক্ত করা শিখেছে। ছবি সংযুক্তকরণের সঠিক প্রক্রিয়া কোনটা? ছবি সংযোজনের জন্য যেটা করা লাগে সেটা হচ্ছে কি ইমেজ ট্যাগ ইউজ করা লাগে। ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, মূলত ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই, তার কোনো কন্টেন্টও নাই, মানে টেক্সট ফিল্ডও নাই। সো ইমেজ ট্যাগের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে তার সোর্স SRC, এবং তারপরে ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তো উত্তর হচ্ছে ক, বাকিগুলোতে ইমেজ ট্যাগ সঠিকভাবে ব্যবহার করা হয়নি। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে বলা হচ্ছে হাসি HTML ভাষা শিখেছে, সে বর্তমানে ওয়েব পেজে ছবি সংযুক্ত করা শিখছে। তো হাসির ওয়েব পেজ সংযুক্ত করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে। ধরো ফর এক্সাম্পল তুমি 50 জনের রেজাল্টের তালিকা করবা, তো 50 জনের রেজাল্টের তালিকা লিখে লিখে প্রকাশ করার চেয়ে যদি ছবি তুলে নাও তাহলে কি টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে না? একটা ছবি থাকবে, টেক্সট 50 জনের থাকবে না, একটা ছবিতেই সব কিছু হয়ে যাবে। ধরো তোমাকে তোমার কোনো ফ্রেন্ড বলেছে যে গত ক্লাসে যা পড়ানো হয়েছে তা দিতে, তুমি কি তাকে টেক্সট করে দিবা না ছবি তুলে দিবা? বলো। ওকে, আশা করি উত্তর পেয়ে গেছো। 2 নম্বর, ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে। হ্যাঁ, ইমেজ সংযোজন করলে ওই অতগুলো তথ্যের মধ্য থেকে খুঁজে বের করার থেকে সেটা সাজিয়ে গুছিয়ে যদি ছবি তুলে দিই তাহলে সেটা কি আরো দৃষ্টিনন্দন হবে। ছবি দ্রুত ডাউনলোড হবে। অনেক ক্ষেত্রে ছবি দ্রুত ডাউনলোড হয় না, যদি রেজুলেশন যদি হাই থাকে তাহলে সেক্ষেত্রে সেটি দ্রুত ডাউনলোড হয় না, তবে টেক্সটের থেকে সেটি দ্রুত হবে। সেই অর্থে যদি আমরা ধরি তাহলে উত্তর হবে 1, 2 ও 3। আমরা নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগে থাকে, অর্থাৎ শুরুর ট্যাগে। ক্লোজিং ট্যাগে কোনো অ্যাট্রিবিউট থাকে না। যেমন ইমেজ ট্যাগ, ইমেজের তো কোনো ক্লোজিং ট্যাগ নাই আসলে, তো ইমেজ ট্যাগের ক্ষেত্রেও কিন্তু তার ওপেনিং ট্যাগে তার অ্যাট্রিবিউট থাকে। ঠিক আছে, তারপরে আমরা ধরতে পারি টেবিল ট্যাগ।
টেবিল ট্যাগে কিন্তু ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগ দুইটাই রয়েছে, এবং মাঝখানে যা রয়েছে তাকে কন্টেন্ট বা টেক্সট ফিল্ড বলা হয়। তো এখানেও কিন্তু অ্যাট্রিবিউট কোথায় থাকে, অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার 1। ওকে, তো এখানে অ্যাট্রিবিউটটা কোথায় থাকে, ওপেনিং ট্যাগে থাকে, অর্থাৎ শুরুর ট্যাগে থাকে। নেক্সট কোশ্চেন, HTML এ ইমেজ ফরম্যাট হলো। HTML এ বেশ কিছু ধরনের ইমেজ ফরম্যাট রয়েছে, যেমন JPG জয়েন্ট ফটোগ্রাফিক্স, JPEG জয়েন্ট ফটো এক্সপার্ট গ্রুপ, PNG পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, GIF গ্রাফিক ইন্টারফেস ফরম্যাট, BMP বিটম্যাপ, এই ধরনের ফটো এক্সটেনশনগুলো ব্যবহার করা হয়। সো আমরা এখানে GIF পাচ্ছি, PNG পাচ্ছি, PSD ফটো এক্সটেনশনগুলোর মধ্যে নয়, তাই উত্তর হচ্ছে 1 ও 2। নেক্সট কোশ্চেন, সবচেয়ে বড় হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ 6টি, সবচেয়ে বড় হেডিং ট্যাগই হচ্ছে H1 এবং ছোট হেডিং ট্যাগ হচ্ছে H6। নেক্সট কোশ্চেন, লিস্ট ট্যাগ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? লিস্ট ট্যাগ তৈরিতে তিন ধরনের ট্যাগ ইউজ করা হয়, ওয়েল, অর্ডার লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট এবং এলআই লিস্ট আইটেম। সো এর মধ্যে কি রয়েছে, ইউএল রয়েছে। নেক্সট কোশ্চেন, স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কোনটি সঠিক? কোনো কিছু স্টাইল করার জন্য, মানে কোনো কিছুকে কালার করার জন্য, তারপরে ডানে বামে সরানোর জন্য যে ট্যাগগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে, ধরো ফর এক্সাম্পল, আমরা এমন হয় না যে একটা পৃষ্ঠায় অনেকগুলো অনুচ্ছেদ রয়েছে, সো অনুচ্ছেদগুলোকে প্রকাশের জন্য ব্যবহার করা হয় ডিভিশন ট্যাগ। কী ব্যবহার করা হয়? ডিভিশন ট্যাগ। ডিভিশন ট্যাগে অনেক ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। সেই অ্যাট্রিবিউটগুলো প্রকাশ করার মধ্যে আমরা একটু খেয়াল করব, প্রকাশের একটা মাধ্যম রয়েছে। যেমন এখানে আমি একটা কালার বিন করতে চাচ্ছি, কালার বিন করতে চাইলে সেই যখন আমি তার অ্যাট্রিবিউটটা লিখব, কালার রেড লিখব, তো অ্যাট্রিবিউট লেখার পরে সেটার পরে কি দিতে হয়, সেমিকলন দিতে হয়। কি দিতে হয়? সেমিকলন দিতে হয়। এখানে সেই সেমিকলনটুকু নাই, ঘ ভুল। ঠিক আছে, আচ্ছা। এবং উপরের অপশনটুকু আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে কমা দেওয়া আছে, ওটা সেমিকলন দেওয়া নাই। ঠিক আছে, এবং আমি খ এবং ঘ এর মধ্যে যদি একটু পার্থক্য দেখতে চাই, সেটা হচ্ছে যখন আমি পুরো অ্যাট্রিবিউটটা লিখব তখন কিন্তু তার শুরু থেকে শেষ পর্যন্ত সে অ্যাট্রিবিউটটা থাকা, ডাবল কোটেশনটা থাকা লাগবে। ঠিক আছে, যদিও এখানে ডাবল কোটেশন লিখতে গিয়ে একটু ভুল হয়েছে সামান্য। তো সো প্লিজ, এখানে দুইটি সেমিকলন ব্যবহার করা হয়েছে, তাই গ ভুল, উত্তর হচ্ছে খ। কারণ দুইটি অ্যাট্রিবিউটকে আলাদা করার জন্য একটি সেমিকলন ব্যবহার করা হয়েছে। কি ব্যবহার করা হয়েছে? সেমিকলন। নেক্সট কোশ্চেন, ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ 4টি, মেটা ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর এবং কি ইমেজ ট্যাগ। সো এর মধ্যে কোনটি রয়েছে? বিএলআই, ডিলেট ট্যাগ কোনোটাই না, তাহলে কি হবে? বিআর ট্যাগ। বিআর ট্যাগ মানে ব্রেক ট্যাগ, যেটা এক লাইন নিচে নামানোর জন্য ব্যবহার করা হয়। এবার ফন্ট সাইজ 7 দিয়ে বাংলাদেশ একটা শব্দ লেখা হয়েছে। উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট এর দুইটি অংশ থাকে, অ্যাট্রিবিউট নেম আর ভ্যালু। যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে সেটাকে অ্যাট্রিবিউট নেম ধরে নিতে হবে। অ্যাট্রিবিউট নেম হচ্ছে কি? হচ্ছে সাইজ। ওকে, আর যদি বলো হতো ট্যাগ বাই এলিমেন্ট তাহলে ফন্ট হতো। বলেছে কি নিচে কোনটি ফরম্যাটিং ট্যাগ? ওয়েল ট্যাগ দ্বারা তাকে এবিসি বা 1 2 3 দ্বারা প্রকাশ করা যায়, এতে তার মানে বাহিক কোনো পরিবর্তন ঘটে না। H1 ট্যাগ দ্বারা বড় করা যায়। ঠিক আছে, বিগ ট্যাগ দ্বারা বড় করা যায়। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হাইপার লিঙ্ক মানে লিঙ্ক যুক্ত করা যায়। তো এখানে এই ট্যাগগুলোর মধ্যে বিগ ট্যাগ দ্বারা সেই লেখাটাকে কি বড় করা যায়, আর H1 দ্বারা বড় এবং মোটা করা যায়। সো আক্ষরিক অর্থে কিন্তু এই উত্তর দুটি গ্রহণযোগ্য হয়। তো আমরা এক্ষেত্রে যদি ফরম্যাটিং ট্যাগ হিসাবে হিসাব করি তাহলে বিগ ট্যাগ ধরতে হবে। কি ট্যাগ ধরতে হবে? বিগ ট্যাগ। ওয়েবসাইটের একক ঠিকানা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়েবসাইটের ঠিকানাকে বলা হয় ইউআরএল, ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটাকে বলা হয় ওয়েবসাইটের ঠিকানা। এটা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা। আর যদি বলা একক ঠিকানা, ঠিক আছে, একক ঠিকানা যদি প্রশ্নে উল্লেখ করা থাকে একক ঠিকানা, ঠিক আছে, একক ঠিকানা। একক ঠিকানা দুই ধরনের, একটি হচ্ছে ডোমেন, ঠিক আছে, অপরটি হচ্ছে আইপি অ্যাড্রেস।
ডোমেন অথবা আইপি অ্যাড্রেস। সো এইগুলোকে বলা হয় একক ঠিকানা। তো একক ঠিকানা এখানে কোনটি অপশনে আছে? একসাথে তো দুইটা থাকবে না, আছে কোনটা? আইপি অ্যাড্রেস। আর পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। একটি HTML ফাইলে শুরুর ট্যাগ হিসেবে HTML থাকে, মানে HTML দিয়ে শুরু করা হয়, সঠিক। প্রতি জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে। সবগুলো ট্যাগে শুরু, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে না। 4টি ট্যাগের ওপেনিং ট্যাগ আছে বাট ক্লোজিং ট্যাগ নাই, তাহলে তাদেরকে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলা হয়। তাহলে এটা ভুল, 2 নাম্বার। 3 নাম্বার, অ্যাট্রিবিউট শুরুর ট্যাগে থাকে। হ্যাঁ, অ্যাট্রিবিউট সবসময় ওপেনিং ট্যাগে থাকে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। নেক্সট কোশ্চেন। দীপু তার ওয়েবসাইটে লেখার সাথে ছবি সংযুক্ত করেছে, এতে তার ওয়েবসাইটটি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকের দীপু কোন ট্যাগ ব্যবহার করে ছবি সংযুক্ত করেছে? ছবি সংযুক্তকরণের জন্য ইমেজ ট্যাগ বা এলিমেন্ট ব্যবহার করা হয়। ট্যাগের অপর নাম এলিমেন্ট। নেক্সট কোশ্চেন। ডোমেনের নাম হলো ওয়েব ফাইলের নাম, সার্ভারের নাম, ওয়েবসাইটে একটি স্বতন্ত্র নাম। ঠিক আছে, স্বতন্ত্র বা একক ঠিকানা বলা হয় এটাকে। স্বতন্ত্র বা কি বলা হয়? একক ঠিকানা। নেক্সট কোশ্চেন। আফরা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg 700x500 সাইজের একটি ছবি সংযুক্ত করেছে। তো এখানে তার উইড এবং হাইট দেওয়া আছে। সো বেসিক্যালি এটাকে প্রকাশ করার জন্য 3টি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। যেহেতু ছবির নাম দেওয়া হয়েছে, তো সেই ছবির নামটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে বেসিক্যালি হচ্ছে সোর্সের মাধ্যমে। কার মাধ্যমে? সোর্স। তো সোর্স এখানে কোথায় আছে? এই যে এখানে দেখো, সোর্সে ব্যবহার করলাম। উইথ, যেহেতু প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উইথ ব্যবহার করলাম 700 এবং হাইট দেওয়া হয়েছে 500 ব্যবহার করলাম। ঠিক আছে, যদি এখানে পিক্সেল বা ইঞ্চ উল্লেখ করা থাকতো তাহলে সেটা উল্লেখ করতাম। তো এইভাবে মানে অ্যাট্রিবিউট লিখতে হয়। তাহলে উত্তর হচ্ছে খ। নেক্সট কোশ্চিন। নিচের কোনটি সঠিক HTML কোড? ঠিক আছে, উইথ কোনো ট্যাগ না, তাহলে এটা ক নাম্বার ভুল। প্যারাগ্রাফে কখনো সাইজ উল্লেখ করা হয় না। ঠিক আছে, টেবিলে রো স্প্যান কল স্প্যান ব্যবহার করা হয়, সেটা ঠিক, অনেকটাই ঠিক। হ্যাঁ, টেবিলটাকে, বাট টেবিলের অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার। ঠিক আছে, আর মানে অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউটের হিসাবে যদি আমি বিবেচনা করি তাহলে এখানে হবে অ্যাঙ্কর ট্যাগ উত্তর। কারণ অ্যাঙ্কর ট্যাগে HREF অ্যাট্রিবিউট নেম আর এই অ্যাট্রিবিউট ভ্যালু ব্যবহার করা হয়, যদি ওখানে কোনো স্পেস থাকবে না। ঠিক আছে, তো এই 4টা অপশনের মধ্যে উত্তর হচ্ছে গ। এবার বলা হয়েছে যে ইউএল ইউজ করা হয়েছে ডিক্স হলে বৃত্তটা কি হয়ে থাকে? ভরাট হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যেহেতু ডিক্স ইউজ করা হয়েছে তাহলে উত্তর হবে ক। এবার ইটালিক কোনো কিছু বাঁকা করার জন্য আই ট্যাগ, ইটালিক এবং ইএম ট্যাগ, এমফাসাইজ ট্যাগ ইউজ করা হয়। ঠিক আছে, ইটালিক বলে কোনো ট্যাগ নাই, ট্যাগ বা এলিমেন্ট নাই, তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। কোনটি এমটি এলিমেন্ট বা ট্যাগ? এমটি ট্যাগ। ইমেজ ট্যাগকে এমটি ট্যাগ বলা হয়। আরও 3টি ট্যাগ হচ্ছে মেটা, বিআর এবং এইচআর। নেক্সট কোশ্চেন। স্প্যান নামক একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, যেখানে কোনো কালার রেড করার জন্য মিন করা হয়েছে। তো এখানে বলা হয়েছে এলিমেন্ট কন্টেন্ট কোনটা? এলিমেন্ট কন্টেন্ট বলতে ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে যা থাকে তাকে এলিমেন্ট কন্টেন্ট বলে বা ট্যাগের কন্টেন্ট বলে। তো এলিমেন্ট কন্টেন্ট হচ্ছে তার টেক্সট। নেক্সট কোশ্চেন। এখানে অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট হচ্ছে বেসিক্যালি মিন করা অ্যাট্রিবিউট নেমকে। এখানে অ্যাট্রিবিউট নেম হচ্ছে স্টাইল। কি হচ্ছে? স্টাইল। তাহলে স্টাইল হচ্ছে তার অ্যাট্রিবিউট। নেক্সট কোশ্চেন। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য কি ব্যবহার করা হয়? ইমেজে তো আমরা খেয়াল করলাম এসআরসি, সোর্স, উইথ, হাইট, এ সকল খেয়াল করলাম। তো যদি কোনো কারণে লোড করতে ব্যর্থ হয় তখন আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, যেটা হচ্ছে এএলটি মানে অল্টারনেট। এই অল্টারনেটের মধ্যে আমি যা লিখব তখন ওই ছবিটার বক্সে, ধরো আমি যদি এখানে লিখি নো ইমেজ বা ইমেজ নট অ্যাভেলেবল, তখন সে এখানে ছবি প্রদর্শন না করে এই ছবির পরিবর্তে সে লেখাটা প্রদর্শন করবে নো ইমেজ। তুমি যা লিখবা তাই প্রদর্শন করবে। তাহলে সেটার জন্য কি ব্যবহার করা হয়? এএলটি, অল্টারনেট। নেক্সট কোশ্চেন। ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা। হ্যাঁ, ফন্টের সাইজ কত বড় হবে বা কত ছোট হবে।
টেক্সটকে লিস্ট আকারে সাজানো, না, লিস্ট আকারে সাজানোর জন্য ওয়েল বা ইউএল ব্যবহার করা হয়। প্রমাণ 2 ভুল মানে 3 সঠিক। তিনি কি বলেছে, টেক্সটটি রং নির্ধারণ করা। ফন্ট ট্যাগে 3 ধরনের অ্যাট্রিবিউট ইউজ করা হয়। ফন্ট সাইজ, সেটা তার আকার নির্ধারণ করে, ঠিক আছে। একটি রয়েছে ফন্ট কালার, কালার বানান COLOR, এটা কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট, ঠিক আছে। কারণ টিম বার্নার্স-লি, HTML এর আবিষ্কারক টিম বার্নার্স-লি কালার বানানটা এটাই ব্যবহার করেছে। আরেকটা হচ্ছে ফন্ট স্টাইল। আমরা অনেক সময় স্টাইল বা ফেস, সো আমরা অনেক সময় দেখি না যে একই ইংরেজি শব্দ বিভিন্ন স্টাইলে লেখা আছে, সেটা আসলে এই ফেস ট্যাগ দিয়ে চেঞ্জ করা যায়। দ্য নিউ রোমান্স, তারপর হচ্ছে অনেক ধরনের এরকম ফন্ট ব্যবহার করে, যেমন বাংলার ফন্ট হচ্ছে সুতুনি এমজে, ঠিক আছে। আশা করি এটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে উত্তর দাঁড়ালো 1 ও 3। সো এরপরে হচ্ছে টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট। টেবিলে অত্যাবশ্যকীয় ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার, তাছাড়া ব্যবহার করা হয় রো স্প্যান, ঠিক আছে, এবং কল স্প্যান, রো স্প্যান এবং কল স্প্যান। নেক্সট কোশ্চেন, একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? একটি ওয়েবসাইটে 2টি অংশ থাকে, একটি হচ্ছে সার্ভার, অপরটি হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। সার্ভার এবং ক্লায়েন্ট। ওয়েবসাইট 2 প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? একটি হচ্ছে সার্ভার এবং অপরটি হচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। তাহলে কয়টি অংশ থাকে? 2টি অংশ থাকে। নেক্সট কোশ্চেন, কোনটি সঠিক ট্যাগ? ইমেজ ট্যাগ লিখতে হলে ইমেজ হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট, তার অ্যাট্রিবিউট নেম হচ্ছে SRC অর্থাৎ সোর্স, তার ডাবল কোটেশনের ভিতরে সে নামটা লিখতে হয়। সো আমরা একটু খেয়াল করে দেখবো কোথায় এভাবে লেখা আছে। এই যে ইমেজ ট্যাগ লেখা আছে, তার অ্যাট্রিবিউট সোর্স আর তার ডাবল কোটেশনে অ্যাট্রিবিউট ভ্যালু লেখা হয়, এবং ইমেজ ট্যাগের কোনো টেক্সট বা কন্টেন্ট বা কোনো ক্লোজিং ট্যাগ নাই, কোনো ক্লোজিং ট্যাগ নাই। ওকে, নেক্সট কোশ্চেন, ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য একটি সার্ভার কম্পিউটারে রাখতে হয়। সার্ভার মানে যেখানে আমি তথ্য রেখেছি সেটা 24/7, 24 ঘন্টা ওপেন থাকতে হয়, ঠিক আছে, নয়তোবা গ্রাহক তথ্যকে খুঁজতে গিয়ে পাবে না। সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকতে হয়। হ্যাঁ, আমার ইন্টারনেট থাকলেই হবে না, তারও ইন্টারনেট থাকতে হবে, কারণ আমি তার কাছে যখন রিকোয়েস্ট করব সার্চ ইঞ্জিনের মাধ্যমে, তার ইন্টারনেট না থাকলে সে আমাকে পৌঁছাতে পারবে না তথ্যটা। পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হবে। আমরা সাধারণত আইপি অ্যাড্রেস দিয়ে কোনো ওয়েবসাইটকে খুঁজে থাকি, আরও সহজ করার জন্য ডোমেন ব্যবহার করি, তবে পাবলিক আইপি অ্যাড্রেস থাকলে সেটাকে খুঁজে পাওয়া সহজ হয়, যদিও আইপি থেকে ডোমেন অধিক সুবিধাজনক। HTML লিঙ্ক ট্যাগের জন্য কি ব্যবহার করা হয়? লিঙ্ক ট্যাগের জন্য ওয়েল, ইউএল এবং এলআই ব্যবহার করা হয়। তাহলে উত্তর কি হবে? এলআই। নেক্সট কোশ্চিন, HTML এ এখানে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? মূলত ডাবল কোটেশনের ভিতরে যা থাকে তাকে অ্যাট্রিবিউট ভ্যালু বলা হয়, আর সমানের আগে যা থাকে তাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম বা অ্যাট্রিবিউট, আর বাকিটাকে বলা হয় প্যারাগ্রাফ, যেমন এলিমেন্ট বা কন্টেন্ট। সো অ্যাট্রিবিউট ভ্যালুর কথা বলেছে, অ্যাট্রিবিউট ভ্যালু তাহলে কি হচ্ছে? সেন্টার। নেক্সট কোশ্চেন, লিস্ট আইটেম সংযুক্ত করার ট্যাগ কোনটি? লিস্ট আইটেমের জন্য ওয়েল, ইউএল এবং এলআই ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই যে এলআই ব্যবহার করা হয়, এলআই মানে লিস্ট আইটেম, ঠিক আছে, নামের সাথেই তার উত্তর পাওয়া যাচ্ছে। এর স্প্যান ট্যাগ ব্যবহার করা হয়েছে, বলা হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট কোনটা? এলিমেন্ট কন্টেন্ট বলতে ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে যা থাকে তাকে বলা হয় কন্টেন্ট বা এলিমেন্ট কন্টেন্ট বা টেক্সট ফিল্ড। ওকে, তাহলে উত্তর হচ্ছে টেক্সট। নেক্সট কোশ্চেন, আবারও জানতে চেয়েছে অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে স্টাইলকে বোঝানো হচ্ছে। HTML এর ফাইলের এক্সটেনশন কি? HTML এর ফাইলের এক্সটেনশন 2 ধরনের হতে পারে, HTML বা HTM, ঠিক আছে। উত্তর কোনটা হচ্ছে? তাহলে এ ক। আর বাকিগুলো হচ্ছে ফাইল ডকুমেন্ট এক্সটেনশন। ওয়েবসাইটে হোস্টিং করে কোথায় রাখা হয়? ওয়েবসাইটটাকে হোস্টিং করে, অর্থাৎ তার নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করে যেখানে রাখা হয় সেটাকে বলা হচ্ছে সার্ভার। ওকে, এই ছিল 2023 এবং 24 সালের 65টা প্রশ্ন, যে প্রশ্নগুলো চ্যাপ্টার 4 থেকে এসেছে। তাহলে আমরা দেখলাম যে চ্যাপ্টার 4 থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়েছে। তো আশা করি তোমরা যদি এগুলো গুরুত্ব দিয়ে সমাধান করো, তাহলে 2025-এর যে পরীক্ষাটা হচ্ছে সেখানে তোমরা বেশি উপকৃত হতে পারবা। এবং আরেকটি কথা বলে রাখি, 2023 এবং 24-এর প্যাটার্নগুলো তার আগের যে 4 বছর পরীক্ষা হয়েছে 16, 17, 18, 19 সালের প্যাটার্নের থেকে আলাদা। তাই তোমরা যদি এই 2টা বছরের প্রশ্ন ভালো মতো সমাধান করো, অনেকাংশেই কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।